এইচআর এর পক্ষ থেকে আসলে কি ফিচার্স গুলো দেখা হয় বা কি বিষয়গুলোকে মাথায় রেখে এমপ্লয়ি সিলেক্ট করা হয়? যে কোনো একজন এমপ্লয়িকে আমরা নিতে চাই ওর জন্য পজিটিভ অ্যাটিটিউড হয় এবং আমাদের যে ভ্যালু সিস্টেমের সাথে মিলে। যে গ্র্যাজুয়েশনের পরে কিভাবে এগিয়ে যাবে বা তাদের ক্যারিয়ার গাইডেন্সের জন্য। সেক্ষেত্রে স্যার আপনি কি বলবেন? আমার কাছ থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা বড় ভিশন তার থাকা, এটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে তার একটা স্টার্ট করা, শুরু করা। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসএসজি বিয়ন্ড দ্য ডেস্কের সেকেন্ড এপিসোডে। আজ আমরা কথা বলবো এসএসজির ভেতরের গল্প নিয়ে, কথা বলবো গ্রোথ নিয়ে, পলিসি এবং অন্যান্য বিষয় নিয়ে। আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে আছেন আমাদের খুবই প্রিয় এইচআর ডিরেক্টর স্যার খন্দকার গোলাম আজম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ তাসফিয়া আপনাকে। থ্যাংক ইউ স্যার। স্যার শুরুতেই যদি বলি আমাদের কোম্পানির যেহেতু ভেতরের গল্প করব, আমাদের কোম্পানির কালচারটা সম্পর্কে যদি একটু জানতে চাই। কোম্পানির কালচারটা সম্পর্কে আপনার কি বলার আছে? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি একটা কোম্পানি, আমার মতে একটা কোম্পানির কালচার ডিপেন্ড করে আমাদের একটা ভ্যালুস, আমাদের বিহেভিয়ার, সিস্টেম, প্রসেস এবং লিডারশিপের উপরে। তো আমরা ইদানিং আমাদের ভ্যালু সিস্টেম নিয়ে কাজ করছি, এখানে রিভিউ করলাম। আমরা প্রায় 5টা ভ্যালু আমাদের কোম্পানিতে। যদি বলি প্রাইড, আমাদের একটা সংক্ষেপে প্রাইড, যেমন পি দিয়ে আমরা বলতেছিলাম পারপাসফুল, রেসপেক্টফুল, ইমাজিনেটিভ, ডাইভার্সিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তো আমরা যদি এখানেই থাকি, যেমন ধরেন উদাহরণস্বরূপ রেসপেক্টফুল ইন এ সেন্স যে আমরা এখানে সবার কথা যেন শুনি, মূল্য দিই, এটা হচ্ছে রেসপেক্টফুল। আরেকটা হতে পারে উদাহরণ যে কাজের ক্ষেত্রে যে কোন একটা মিটিংয়ে আমরা 10 জন ইনভাইটি, 10 জন টাইমলি আসলাম, অথবা যদি না আসি, একজন না আসলে মিটিংটার হয় না, তাহলে রেসপেক্ট হয় না। তো এরকমভাবে আমাদের ভ্যালু সিস্টেম, আমরা যে বিহেভিয়ার যেটা আমরা করি, আমাদের লিডারশিপ এটা গাইড করে, আমাদের পলিসি প্রসেস গাইড করে, এইভাবে একটা কালচার তৈরি হয়। ওভারঅল আমি যদি বলি যে আমাদের অর্গানাইজেশনের কালচারটা অনেকটা মানবিক, এক কথায়। স্যার কালচারের গল্প থেকেই চলে আসে যে আমাদের কোম্পানিতে আসলে একটা গ্রোথের দিক থেকে যদি বলি, কোম্পানিতে নিউ জয়েনাররা আসে। এখন জেনারেশন চেঞ্জ হচ্ছে। জেন জি, আলফা এগুলোর বিষয়গুলো আসছে। তো ওই নতুন এমপ্লয়িটা আসলে কালচারের সাথে অ্যাডাপ্ট করার জন্য আমাদের দিক থেকে কিরকম ইনিশিয়েটিভ থাকে বা থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা যখন একজনকে হায়ার করি, সে নতুন হোক, মানে নতুনভাবে তো আসে, সে এমন হতে পারে এক্সপিরিয়েন্স হতে পারে, আবার বললেন যে একদম ফ্রেশ হতে পারে। আমার একটা উদ্দেশ্য থাকে যে তারা যেন প্রথম একটা ওয়েলকাম পায়। এরপরে আমরা চেষ্টা থাকে যে আমরা যেন একটা ওরিয়েন্টেশন করি প্রায় 2 দিনের, আবার কখনো নতুন 1 মাসের পজিশন ভেদে। তো এখানে আমাদের কোম্পানি পলিসি প্রসেস, আমাদের ফ্যাক্টরিগুলো ঘুরাই। আমাদের মেন উদ্দেশ্য থাকে যেন যেই আসুক সে যেন আমাদের ডিএনএতে ফিট করতে পারে যত তাড়াতাড়ি, কোম্পানি সম্বন্ধে জানতে পারলে এই সুবিধাটা পাওয়া যায়। তো এইভাবে আমরা দেখি যে একজন নতুন এমপ্লয়ি আসলে। রাইট স্যার। আমার ক্ষেত্রেও সিমিলার ছিল। এটা আসলে আমাকেও হেল্প করেছে। তো গ্রোথ এর ক্ষেত্রে যদি বলি, আমরা আসলে প্রাইভেট ওন্ড কোম্পানি যেহেতু, গ্রোথ এর বিষয়টা চলেই আসে যে গ্রোথ, লেটস সে প্রমোশন অথবা কার ডেভেলপমেন্ট এর জন্য। সেক্ষেত্রে আমাদের দিক থেকে এইচআর এর ইনিশিয়েটিভ অথবা আচ্ছা, যদি বলি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা নির্ভর করে 3টা ফ্যাক্টর। যেমন ধরেন নলেজ, স্কিল, অ্যাটিটিউড একটা এমপ্লয়ি। এটা হলো এমপ্লয়ি সাইডে। আর যদি বলি যে বিজনেস সাইডেও আমাদের একটা প্রসেস থাকতে হবে যেখানে এমপ্লয়ি জয়েন করলে যেন উপরের দিকে যেতে পারে। তা আমাদের নলেজ, স্কিল, অ্যাটিটিউডের ক্ষেত্রে আমাদের কোম্পানিতে আমরা একটা ধারাবাহিকভাবে একটা ট্রেনিং প্রোগ্রাম করি। কোনো একজন এমপ্লয়িকে আমরা তার গ্যাপ অ্যানালাইসিস করে তার গ্যাপটা পূরণের জন্য যে স্পেসিফিক ট্রেনিং দেই, এটাই দেওয়ার চেষ্টা করি। এবং এইচআর হেড হিসাবে আমার একটা ভিউ থাকে যেন আমার বাইরের থেকে কম লোক নিতে হয়, আমরা ইন্টারনালি যেন উঠতে পারি। এবং এখানে আমাদের অনেক ইন্টারনাল সাকসেস স্টোরি আছে, এমপ্লয়ি আছে এফও হিসাবে জয়েন করে, একদম ফিল্ড অফিসার, উনি এখন চ্যানেল হেড। এটা নিয়েও আমরা পরবর্তীতে একটা পর্ব করবো ইনশাল্লাহ। বাট আমার মেইন উদ্দেশ্য থাকে আমরা কিভাবে একজন নিচের থেকে উপরের দিকে আসতে পারে। তো এখানে আসার জন্য আমার মনে হয় দক্ষতা বৃদ্ধি, যেখানে নলেজ, স্কিল ডেভেলপমেন্ট, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, এটা আমরা করার চেষ্টা করি। আ জেনে খুবই ভালো লাগলো স্যার। আসলে শুরু থেকে শুরু করলে এবং আস্তে, আস্তে ডেভেলপমেন্টটা ইন্টারনাল কোম্পানিতে হলে এই জিনিসটা আসলে এমপ্লয়ির জন্য বেশ আনন্দের। স্যার এমপ্লয়ি সিলেকশন এর ক্ষেত্রে তো বিষয়টা আসলে খুব ক্রুশাল একটা ডিসিশন। তো এইচআর এর পক্ষ থেকে আসলে কি ফিচারস গুলো দেখা হয় বা কি বিষয়গুলোকে মাথায় রেখে এমপ্লয়ি সিলেক্ট করা হয়? প্রথম কথা হচ্ছে যখন আমরা কোনো একটা পজিশন বেস তো আমরা রিক্রুট করি,
আমাদের উদ্দেশ্য থাকে যে এই পজিশনে একটা জব ডেসক্রিপশন থাকে আর কিছু রিকোয়ার্ড স্কিল থাকে। তো এটার সাথে ম্যাচ করে আমরা মেইনলি কোন একটা এমপ্লয়ি সিলেক্ট করতে চাই। এর বাইরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অ্যাটিটিউড, যে কোনো একজন এমপ্লয়িকে আমরা নিতে চাই ওর জন্য পজিটিভ অ্যাটিটিউড হয় এবং আমাদের যে ভ্যালু সিস্টেমের সাথে মিলে, এভাবে নেওয়ার আমরা চেষ্টা করি। এবং এখানে কোনো একটা জায়গায় যদি ব্যত্যয় হয়, মনে করেন যে আমাদের একজন লোক লাগবে, আমার টেকনিক্যাল স্কিল খুব ভালো এক্সেলে, ওইভাবে যদি আমরা না নিতে পারি, তার স্কিলটা না থাকে, যখন আমরা নিয়ে ফেলবো তাকে দিয়ে অনেক সময় ভেরি ডিফিকাল্ট তার সাকসেসটাও আসা, আবার অর্গানাইজেশনের গোলটাও অ্যাচিভ হওয়া। তো এক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস আমরা খেয়াল করে থাকি। স্যার অনেক স্টুডেন্টরা আসলে আমাদেরকে রিচ আউট করে তাদের রিকোয়ারমেন্ট নিয়ে যে কিভাবে গাইডেন্সটা পাওয়ার জন্য, যে গ্র্যাজুয়েশনের পরে কিভাবে এগিয়ে যাবে বা তাদের ক্যারিয়ার গাইডেন্সের জন্য। সেক্ষেত্রে স্যার আপনি কি বলবেন? আমার কাছ থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা বড় ভিশন তার থাকা, এটা খুব ইম্পর্টেন্ট। কথা একজন যিনি নতুন গ্র্যাজুয়েট, সে পড়াশোনা করলো মার্কেটিংয়ে, সে তার একটা ভিশন হয়তো সেট করলো, সে হেড অফ সেলস হবে কোনো একটা ভালো অর্গানাইজেশনের। তো তার একটা বড় ভিশন, অথবা সে একটা জায়গায় সিইও হবে, তার বড় ভিশন তার থাকা। দ্বিতীয় হচ্ছে তার একটা স্টার্ট করা, শুরু করা। অনেক সময় শুরুটা তার মতো করে নাও হইতে পারে। দেখা গেছে সে কোনো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে শুরু করতে চায়, কিন্তু সে পাচ্ছে না, কোনো একটা লোকাল অর্গানাইজেশনে শুরু করতে হবে। তো শুরু করাটা দরকার। এরপরে শুরু, বড় একটা ভিশন, তারপরে তার পিছনে ছোটা। তো এইভাবে আমার কাছে মনে হয় যে কোনো একজন গ্র্যাজুয়েটের উচিত তার ক্যারিয়ারকে প্ল্যান করা। ভেরি ট্রু স্যার। স্যার এই ইন্ডাস্ট্রিতে যেহেতু আপনি বহুদিন হলো আছেন, তো এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য আসলে আমাদের কি রুলস অথবা গাইডেন্স অথবা যেকোনো একটা টিপ যদি শেয়ার করতেন? আচ্ছা, এমনি ইন্ডাস্ট্রিতে টিকে থাকার এখন তো খুব চ্যালেঞ্জিং, বিকজ অনেক অটোমেশন, এআই বিষয় সব কিছু মিলে। বাট হাউএভার আমার কাছে মনে হয় যে একজন এমপ্লয়ির সাকসেসের ক্ষেত্রে 2-3টা জিনিস ফ্যাক্টর। প্রথম ফ্যাক্টর হচ্ছে তার টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিল এখানে হচ্ছে যে কোনো একটা জব করতে গেলে যে স্কিলটা দরকার। তারপরে তার পার্সোনাল স্কিল। পার্সোনাল স্কিলের মধ্যে এই জবটা পারফর্ম করতে গেলে টেকনিক্যাল স্কিলের সাপোর্ট করার জন্য, যেমন কমিউনিকেশন একটা পার্সোনাল স্কিল, তারপরে লিডারশিপ একটা পার্সোনাল স্কিল। এই স্কিল গ্রো করা, টেকনিক্যাল স্কিল গ্রো করা, পজিটিভ অ্যাটিটিউড থাকা, বিজনেস নলেজ নেওয়া, কারেন্ট যে বিজনেসে সে আছে। তো এই 4টার কম্বিনেশন করলে খুব ভালো মতো হবে আমার কাছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আমার জাস্ট একটা প্রশ্ন থাকে যে যেকোনো ডিপার্টমেন্টের জন্য তো আসলে একটা টিমের প্রয়োজন। তো টিম তো আসলে অনেকে মিলেই তো একটা টিম, একটা মেম্বার, অনেক মেম্বার সহ। তো সেই ক্ষেত্রে টিমের জন্য আপনার কি মেসেজ থাকবে? অথবা একটা টিম, স্ট্রং একটা টিম বিল্ড করার জন্য এই বিষয়ে যদি কিছু বলতেন। টিম তো অ্যাকচুয়ালি যদি আমি এভাবে দেখি, একটা অর্গানাইজেশন সাকসেস অথবা একটা ডিপার্টমেন্টের সাকসেস পুরাটা নির্ভর করে একটা টিম ওয়ার্ক। তো আমার ক্ষেত্রে টিম ওয়ার্কটা মেনলি ডেভেলপ হয় যদি ওই টিমে আমরা একটা রাইট পারসন নিতে পারি, তাকে যদি একটা পারপাস দেই, রাইট পারপাস, এবং তাকে যদি আমরা দিতে পারি একটা কী বলবো এনভায়রনমেন্ট, এইভাবেই আমরা টিমটা গ্রো করতে পারি। আচ্ছা, এর বাইরে 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কমিউনিকেশন ইন্টারনাল। ধরেন একজন হেড অফ সেলস ঢাকায় থাকে, কিন্তু ধরেন একটা এফও আছে কাজ করতেছে একদম হিল ট্র্যাকে। সে যদি প্রবলেম নিয়ে থাকে, প্রবলেমটা যদি হেড অফ সেলস পর্যন্ত না আসতে পারে, টিম ডেভেলপ হবে না। তো আমাদের একটা কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ট্রাস্ট টিমের মধ্যে। এই ট্রাস্টটা অর্গানাইজেশনের ট্রাস্টটা হয় কিন্তু এটা কালচারের উপরে, ট্রাস্ট বিল্ড আপ। তো আমার মনে হয় যে এইভাবে একটা টিম করা সম্ভব। টিমটা হচ্ছে মেইনলি একটা ভালো লোক, রাইট পারসন ইন রাইট প্লেস, হ্যাঁ, তারপরে তাকে একটা কাজ দেওয়া, সঠিক কাজ তার সাথে মিলে, সে যেন পছন্দ করে। তারপরে আমরা একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়া, এবং সাথে কমিউনিকেশন একটা ভালো চ্যানেল এবং ট্রাস্ট বিল্ডার। এভাবে আমার কাছে মনে হয় টিম ডেভেলপ হতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। মিটিং এর বাইরে আসলে আলাদা আলোচনা করে খুবই ভালো লাগলো। আশা করি আজকের এপিসোডটা সবার জন্য। থ্যাংক ইউ।